20/8/2025 তারিখে সংসদে একটা বিল পেশ করেছে। ঠিক আছে, যে বিলের মানে মূল বক্তব্য হলো যে যদি কোনো মিনিস্টার, সেটা প্রধানমন্ত্রী হতে পারে, কোনো মুখ্যমন্ত্রী হতে পারে, কোনো ইউনিয়ন টেরিটরিও কোনো মুখ্যমন্ত্রী বা এমপি এমএলএ যে কেউ, মানে যারা একমাত্র জনগণের ভোটে নিযুক্ত হয়ে শাসন ব্যবস্থা অংশগ্রহণ করেছে, ঠিক আছে, তাদের যদি কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো এমএলএ যদি 30 দিন জেলে থাকে, যদি 30 দিন জেলে থাকে, তাহলে 31 দিনের মাথায় রাষ্ট্রপতি, গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর এরা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে 32 দিনেতে তার মিনিস্ট্রি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। কী বলো কথা বুঝতে পেরেছো? তার কোনো মন্ত্রিত্ব থাকবে না। ঠিক আছে, একদম 32 দিনের মাথায় তার মন্ত্রিত্ব অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এই বিলটা তিনি পেশ করেছেন 20 আগস্ট। ঠিক আছে, এবারে এখন বক্তব্য হচ্ছে এই যে বলছে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ইন্ট্রোডিউস 3 বিলস, বলছে 3টে বিল, মানে আইন পাস হবে হচ্ছে একটাই, বিলটা 3টে ভাগে ভাগ করছে। কেন বলছি আমি এই 3টে বিল? এবং তার আগে লোকসভা ওয়েডনেসডে ইনক্লুডিং দ্য কনস্টিটিউশন 113th অ্যামেন্ডমেন্ট বিল 2025, অর্থাৎ এই যে বিলটা হচ্ছে সেটা 130, অর্থাৎ 130তম বিল। স্বাধীনতার পর থেকে আমাদের যতবার সংবিধান সংশোধন হয়েছে, ঠিক আছে, সেই সংশোধনের এখন যেটা বর্তমানে চলছে সেটা হচ্ছে 130তম, বুঝে গেল? 130তম বিল। তো এই বিলেতে কি বলছে না, হুইচ পারপাস অটোমেটিক রিমুভাল অফ ইলেক্টেড অফিসিয়াল। ইলেক্টেড অফিসিয়াল তার মানে কি? যারা জনগণের ভোটে নিযুক্ত হয়েছে, তাদের মন্ত্রিত্ব, তাদের পদ অটোমেটিক্যালি রিমুভ হবে। কে কে? যেমন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অ্যান্ড ইউনিয়ন মিনিস্টার, ইফ দে আর অ্যারেস্টেড অ্যান্ড ডিটেল ফর 30 কনজিকিউটিভ ডেজ, মানে পরপর যদি সে 30 দিন জেলে থাকে এবং ক্রিমিনাল চার্জ, যদি কোনো অপরাধমূলক কাজে তিনি 30 দিন জেলে থাকে, তাহলে কি হবে? তার মন্ত্রিত্ব 31 দিনের মাথাতে সেই রাজ্যের যদি কোনো চিফ মিনিস্টার হয়, তাহলে সেই রাজ্যের যে গভর্নর তাকে ব্যবস্থা নিতে হবে। যদি কোনো ইউনিয়ন মিনিস্টার হয়, মানে প্রাইম মিনিস্টার হয়, তাহলে রাষ্ট্রপতি নেবে। আর যদি কোনো তোমার কি বলে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ যেগুলোকে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল বলি, ঠিক আছে, যেমন দিল্লি, আন্দামান, এই যে এদের যদি কোনো মিনিস্টার বা এমপি এমএলএ তারা যদি কোনো রকম হয়, তাহলে লেফটেন্যান্ট গভর্নরকে কী করতে হবে? ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেয়, তাহলে 32 দিনের মাথায় তার মন্ত্রিত্ব চলে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে কি না, বলছে এই যে বলছে দ্য বিল অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট বিল 2025। আর এখানে আরেকটা জিনিস যুক্ত করেছে, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের। জম্মু কাশ্মীরেও যদি কোনো মিনিস্ট্রি অপরাধমূলক কাজে 30 দিনের জন্য জেলে থাকে, তাহলে তারও কী হবে? অফিসিয়াল পদ রিমুভ হয়ে যাবে। এই যে বিলটা পাস হচ্ছে, এখন বিলটা পাস হবে কিনা ঠিক জানি না, সবে বিলটা পেশ করেছে। তো আমি এটার পরে বিল মানে পাসের যে পদ্ধতিগুলো আমি একটা একটা করে ঠিক বলবো, ঠিক আছে? আগে একটু আমরা এইগুলো তোমার জেনে নিই। এখন এই যে বিলটা পেশ হয়েছে, সেইটা আগে কি ছিল না, যে আমাদের অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 75, 164 অ্যান্ড 239 AA, এই যে ধারাগুলো, এই ধারাগুলোতে কি ছিল না, 75 অর্থাৎ 75 নম্বর আর্টিকেলে যেটা ছিল, সেটা হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী, সেটা প্রাইম মিনিস্টার হতে পারে এবং তার অন্যান্য মন্ত্রী পরিষদ যারা আছে তারাও হতে পারে, ঠিক আছে? তো তাদেরকে কে নিয়োগ করে না? রাষ্ট্রপতি নিয়োগ করে, ঠিক আছে? তো রাষ্ট্রপতি কি পদ্ধতিতে নিয়োগ করবে, কিভাবে নিয়োগ করবে, সমস্ত কিছু এইগুলো তোমার ছিল, ঠিক আছে? এবং যদি 5 বছরের উপর তার কোনো কারাদণ্ড সাজা হতো, তাহলে তার কী হতো না, মন্ত্রিত্ব থাকতো না, ঠিক আছে? এমনকি আবার পরবর্তী সময় সে জেল থেকে বেরিয়ে আসার পরে সে আবার মন্ত্রিত্ব গ্রহণ করতে পারে, ঠিক আছে? 75 নম্বর ধারায় ছিল এইটা। তারপরে 164
164 তোমার নম্বর ধারাতে না কি ছিল না 164 নম্বর ধারাতে তোমার ছিল যে কোনো রাজ্যের চিফ মিনিস্টার এবং তার মন্ত্রী পরিষদ, ঠিক আছে, তাদেরকে হচ্ছে রিক্রুট হচ্ছে কে করে, তোমার রাজ্যপাল করে, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে 239A এতে এটা ছিল কি না, এটা হচ্ছে সবথেকে একটা স্পেশাল ধারা। কেন না দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল কি কেন্দ্রশাসিত রাজধানী অঞ্চল। 1 নম্বর দিল্লি হচ্ছে আমাদের ভারতের রাজধানী এবং সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। তো সেই দিল্লিরও যে শাসন ব্যবস্থায় থাকবে, তার যদি কোনো রকম এরকম অপরাধমূলক হয়, তার ব্যবস্থা কে নেবে না রাষ্ট্রপতি নেবে, তার ব্যবস্থাটা রাষ্ট্রপতি তোমার নেবে। তো আমাদের দেশকে 3টে ভাগ করা হয়েছে, একটা কেন্দ্র সরকার, একটা রাজ্য সরকার, আর একটা আছে কি না কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্র একটা আছে আমাদের অঙ্গরাজ্য, আর হচ্ছে কি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এইগুলো কিভাবে তোমার শাসন হয় না, এই যে শাসনগুলো হয় সেটা হচ্ছে কেন্দ্র সরকারে কে শাসন করে না প্রধানমন্ত্রী শাসন করে, ঠিক আছে। এবং কেন্দ্রের আমাদের নমিনাল হেড নিয়মতান্ত্রিক শাসককে না রাষ্ট্রপতি, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আছে রাজ্য সরকার। রাজ্য সরকারে কে শাসন করে মুখ্যমন্ত্রী, আর সেই রাজ্য সরকারের নমিনাল হেড অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসককে রাজ্যপাল। এবারে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ, সেই ইউনিয়ন টেরিটরিজগুলোর জন্য সেখানেও মুখ্যমন্ত্রী হয়, ঠিক আছে, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী এবং সেখানে নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। এবারে কথা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর সে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে না, ঠিক আছে, তার সমস্ত কিছু রিপোর্ট তাকে রাষ্ট্রপতির ঘরে দিতে হবে। যেমন কোনো রাজ্যে অঙ্গরাজ্যে যে রাজ্যপাল আছে তিনি তার স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করতে পারেন, কিন্তু লেফটেন্যান্ট গভর্নর কখনো স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করতে পারবে না। তাকে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে একমাত্র সেইগুলোই সে করতে পারবে, নচেত তাকে কিন্তু কি কোথায় না রাষ্ট্রপতির কাছে খবর করতে হবে। এই যে 239 এই যে 239 এইটা সংশোধন হয়েছিল লাস্ট কত না 2019-এ 59। তো 59তম সংশোধনী বিল একবার পাস করা হয়েছিল 2019-এ, ঠিক আছে, 239A। এখন এবারে আসছি আমি 3টে বিল কেন বলা হচ্ছে। একটা হচ্ছে তোমার কেন্দ্র সরকারের জন্য, 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের জন্য, আরেকটা করা হচ্ছে যে কেন্দ্রশাসিত অঞ্চল তো আছে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল, এটা না 2 নম্বরে। 3 নম্বর যেটা করা আছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের জন্য, কারণ জম্মু কাশ্মীরের 370 নম্বর ধারা তুলে দেওয়া হলেও এখনও তাদের কিছু আলাদা ব্যবস্থা এখনও কিছু আছে, ঠিক আছে। যদিও জম্মু কাশ্মীর এখন লাদাখ এবং জম্মু দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, হলেও কিছু তাদের জন্য এখনও স্পেশাল ব্যবস্থা আছে, যে কারণে ওটাও একটা আলাদা বিল রূপে আসছে, ঠিক আছে। পাস একটাই হবে, ওকে, আইন একটাই হবে, কিন্তু 3টে বিল আসছে। কেন 3টে বিল আসছে আমি বলছি আস্তে আস্তে। এই যে বিলটা এসেছে, তো বিলটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে, কেউ সেটা রাজি হচ্ছে, কেউ সেটা রাজি হচ্ছে না, তাই তো। তো এবারে কথা হচ্ছে এখন কতজন সেটা সাপোর্ট করবে, কতজন সাপোর্ট করবে না, সেটা জনগণের ব্যাপার, এবং জনগণের নয়, যারা ওখানে এমপি যারা এমএলএ আছে তাদের ব্যাপার। এখন বক্তব্য হলো যে এই বিলটা পাস হলে কি হবে। যারা বিরোধিতা করছে তাদের বক্তব্য কি, যে এখন যে গভর্নমেন্ট আছে অর্থাৎ রুলিং পার্টি আছে, তিনি কি করবে না অন্য পার্টিকে কোনো একটা কেসে ফাঁসি দিয়ে তাকে অ্যারেস্ট করবে এবং তার মন্ত্রিত্ব কেড়ে নেবে। আর যারা সমর্থক আছে তাদের বক্তব্য কি না, তারা বলছেন যে আমি মানলাম না, তাই হলো যে অন্য কেসে ফাঁসি দিল, অন্য কেসে ফাঁসি দিয়ে তাকে অ্যারেস্ট করে দিল, কিন্তু এই সরকার তো সারা জীবন থাকবে না। এই জায়গায় অন্য কোনো দল আসবে, অন্য কোনো রুলিং যে পার্টি আসবে, তো সেটা তো তখনও তাদের উপর হতে পারে, তাই না।
এবারে বক্তব্য হলো যে সাধারণ মানুষের জন্য, আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তাহলে সাধারণ মানুষের জন্য যে আইন হবে মিনিস্ট্রিদের জন্য তাই আইন হবে। এখন যদি তোমার নামে কোনো রকম কোর্টে বা থানায় কোনো মামলা থাকে, তুমি কোনো সরকারি চাকরি পাবে না, ঠিক আছে, কোনোভাবেই একদম পাবে না। পরীক্ষা তুমি দেবে, পাস করবে, ইন্টারভিউ হবে, সেখানেও পাস করে গেলে, সিলেক্টেড হয়ে গেলে, কিন্তু জয়েন করতে পারবে না। যখন পুলিশ ভেরিফিকেশান হবে তখন দেখবে তোমার নামে একটা মামলা চলছে, তখন তুমি সরকারি কাজে জয়েন করতে পারবে না। তাহলে মন্ত্রীরা কেন পারবে? তাহলে মন্ত্রীরা কেন পারবে? এখন বক্তব্য হচ্ছে, আমি তোমাদেরকে যে ক্লাসটা নিচ্ছি, তো আমি যদি 2 মাস পালিয়ে যাই কোথাও, ক্লাসটা কে নেবে? ক্লাসটা কে নেবে? তাহলে আমার জায়গায় অন্য কাউকে করতে নিতে হবে, তাই তো নাকি? তাহলে অন্য কেউ যদি সেই যোগ্য না হয়, তাহলে ক্ষতিটা কার হবে? তোমাদের হবে। তাহলে এখন যদি আমাদের, ধরো সাপোজ বলছি, পশ্চিমবঙ্গ হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এখন ধরো এডুকেশন মিনিস্টার জেলে, যদিও ছিল, হ্যাঁ, জেলে, তো তাহলে সে জেলে বসে বসে মন্ত্রিত্বটা চালাবে কি করে? জেলে বসে বসে তার মন্ত্রিত্বটা চালাবে কি করে? সম্ভব কখনো? হ্যাঁ, একটা দপ্তর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেই দপ্তরটার দায়িত্ব তাকে তো সেই চেয়ারে বসে সেই দপ্তরটা সামালতে হবে। হ্যাঁ, কি আইন ছিল না, সে দপ্তর, সে জেলে বসে থাকলেও তার মন্ত্রিত্ব থাকবে এবং সে জেল থেকেই শাসন করবে। মামাবাড়ি আবদার, মামাবাড়ি আবদার নাকি এটা? হ্যাঁ, জনগণ তাকে যখন একটা বিশ্বাস করে তাকে একটা জায়গা দিচ্ছে, সেখানে তুমি ক্রিমিনাল অফেন্স করে তুমি জেলে যাচ্ছ এবং জেলে বসে বসে তুমি মন্ত্রী সব সামলাবে, আর জনগণও ঠিক তেমন তাই মেনে নিচ্ছে। আর জনগণের ঠিক বেলায় সেটা হবে না। তুমি সরকারি কোনো পদে যুক্ত হতে গেলে তোমার নাম একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রিপোর্ট থাকতে হবে, কারণ ক্যারেক্টার থেকে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তবেই তুমি সরকারি জব পাবে, কারণ তুমি সরকারে জয়েন করছো। তারা কি করছে তাহলে? তারাও তো সরকার চালাচ্ছে। তাহলে সাধারণ জনগণের জন্য যদি এই ধরনের নিয়ম হয়, তাহলে মন্ত্রীদের জন্য কেন হবে না? আমাদের ইতিহাসে ইংরেজ শাসনে নাম শুনে থাকবে ইলবার্ট বিল, ঠিক আছে? ইলবার্ট বিলে সিপি ইলবার্ট তিনি একটা বিল পেশ করেছিলেন, কোথায় না ব্রিটিশ পার্লামেন্টে। বিলটাতে কী ছিল? তার আগে কী নিয়ম ছিল? তার আগে আমাদের ব্রিটিশদের নিয়ম ছিল যে ব্রিটিশ যারা জাজ তারা ভারতীয়দের বিচার করবে, কিন্তু কোনো ভারতীয় জাজ তারা ব্রিটিশদের বিচার করতে পারবে না। এই কেমন নিয়ম? তো সেই জন্যই ইলবার্ট তিনি একটা বিল পেশ করেছিলেন না ইংল্যান্ডে পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে, যে ইংরেজ বিচারক যদি ভারতীয়দের বিচার করতে পারে, তাহলে বিচার ব্যবস্থা সবসময় কী হবে? সমান হওয়া, না ইকুয়াল হওয়া উচিত। তো তাহলে ভারতীয় বিচারকরা কেন ব্রিটিশদের বিচার করতে পারবে না? যত অপরাধ কি ভারতীয়রাই হচ্ছে করে, ব্রিটিশরা কেউ করে না? হ্যাঁ, সেই নিয়ে খুব বিতর্ক হয়েছিল, সেই নিয়ে খুব বিতর্ক হয়েছিল। ব্রিটিশরা বলে না, এটা মানে ভারতীয়রা আমাদেরকে বিচার করবে, এত বড় সাহস হয় নাকি? হতে পারে না, যেটাকে আমরা বলি ইলবার্ট বিল বিতর্ক, ভীষণ গণ্ডগোল হয়েছিল। তো ঠিক সেরকমই মন্ত্রীরা বলছে, হ্যাঁ আমরা জেলে গেলে আমাদের মন্ত্রিত্ব সব চলে যাবে। তা তো মানে ওটার জন্যই তো এতদিন কষ্ট করে মানুষের কাছে হাতে পায়ে জড়াত করে আমাকে জায়গাটা দাও, আমি জেলে যাই, কোনো সমস্যা নেই, তোমাদের টাকা পয়সা চুরি করে নিয়ে আমি ঠিক চলে যাব, কিন্তু আমি তোমাদেরকে ঠিক চালাবো। মাথা মোটা মূর্খ জনগণও তাই, এর থেকে আর বড়ো কিছু নেই, ঠিক আছে? দিয়ে এখন পার্লামেন্টে তুলকালাম চলছে, ঠিক আছে? কারণ ওই যে একটা ঠিক কথা হচ্ছে, তোমার সামনে যদি আমি আয়নাটা তুলে ধরি বাস্তবটাকে, তোমার রাগ হবেই। ঠিক অমিত শাহ এটাই করেছে, তাই অমিত শাহের উপর প্রচণ্ড রাগ, তার উপরে কাগজ ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, এই বিলটা একদম জঘন্য বিল, ঠিক আছে? তো আমাদের ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হচ্ছে, ভারতের মতো একটা বড় গণতান্ত্রিক দেশে সবথেকে বড় যে সমস্যাগুলো, 1 নম্বর বিরোধিতা, ঠিক আছে? ভালো কাজ করলেও কি করবে? বিরোধিতা করবেই করবেই করবে, যে কারণে ভালো কাজও অনেক সময় হয় না, ঠিক আছে? ভালো কাজও অনেক সময় হয় না। যেমন কয়েক বছর আগে কৃষি বিল পাস হয়েছিল, একটা আইনও হয়ে গেল, ঠিক আছে? কৃষি বিল, কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী বিলটা পাস করেছিল, ঠিক আছে? কিন্তু তাকে আবার তুলে নিতে হয়েছে। পাঞ্জাব হরিয়ানার লোক এমন আন্দোলন করেছে, লালকেল্লা আক্রমণ করেছে, যা ইচ্ছা তাই করেছে,
কারণ ওই যে বললাম, যাদের স্বার্থে আঘাত লাগবে তারাই আন্দোলন করবে। কারণ আমাদের ভারত গণতান্ত্রিক দেশ, আন্দোলন করার সবার অধিকার আছে। ক্লিয়ার? তো সবথেকে বড় সমস্যা হচ্ছে বিরোধিতা। 2 নম্বর, ভারতে ইউনিটি নেই। কেন ইউনিটি নেই? কারণ ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ঠিক আছে? মানে ভিন্ন ভাষাভাষীর মানুষ, ভিন্ন আবার, আর তার থেকেও সবথেকে বড় সমস্যা হচ্ছে কি? কাস্ট, ধর্ম। আমাদের ভারতের সবথেকে বড় সমস্যা হচ্ছে এই ধর্ম ধর্ম ধর্ম। কারুর কোনো চিন্তাভাবনা এক নয়। যদি এইভাবে চিন্তাভাবনা এক না হয় তাহলে কখনো কোনো দেশ উন্নতি করতে পারে না। আজকে চায়না কেন এক? চায়না কেন এত ইম্পর্টেন্ট, এবং কেন মানে কি বলবো, কেন এত উন্নতি চায়নার উন্নতির পিছনে কারণ তাদের ল্যাঙ্গুয়েজ একটাই, ঠিক আছে, কালচার একই। সেই জন্যেই চায়না খুব তাড়াতাড়ি যে সমাজতন্ত্র, তার সোশ্যালিস্ট কান্ট্রি তাড়াতাড়ি তৈরি করে নিয়েছে, যে কারণে চায়না হু করে আগাচ্ছে।